হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম সিআরপিসি শেষ হয়ে গেল। এখন শুরু হবে হচ্ছে সাক্ষ্য আইন, এবং দুইটা আইন বাদ থাকবে, যেটা আগামী ক্লাসে আলোচনা করা হবে, এসআর অ্যাক্ট এবং সিপিসি। হ্যাঁ, তফাজ্জল সাহেব, আসসালামু আলাইকুম, স্যার বলেন। ভাই, আমি তো এখনো পাই নাই স্যার, কোন জায়গায়? তফাজ্জল সাহেব, দুঃখিত, লাইভ ক্লাসে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আপনি ক্লাস শেষে ফোন দিবেন, ব্রেকেও ফোন দিতে পারতেন। আচ্ছা, আইন 7, এখান থেকে আমরা পড়বো হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, সাক্ষ্য আইন 1872। প্যাটার্ন 4, ঘটনা বা সমস্যামূলক প্রশ্ন। আপনাকে আমি ক্লাস শেষে সময় দিচ্ছি, কল দিচ্ছি, আপনার নোট পাওয়া যায়নি এ বিষয়ে কথা বলতে চাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। এ তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বি কে খুন করেছে। খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি, অর্থাৎ পিস্তল বা রিভলভার বা বন্দুক যেটাই হোক না কেন, সেটি এ এর দেখানো মতো নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার হয়। এ এর উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি কোন পর্যন্ত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে? আমরা জানি সাক্ষ্য আইনের যে 27 ধারায় পুলিশের কাছে দেওয়া তথ্য সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক, কিন্তু দিস ইজ নট এ কনফেশন। এটা কোনো কি হবে না, দোষ স্বীকারোক্তি বা কনফেশন হবে না, কিন্তু সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক হবে। এটা আমরা জানি, সেটা আমাদের এখানে বলতে হবে 27 ধারা, যে স্বীকারোক্তি হোক বা না হোক, অভিযোগ অভিযোগের সাথে সম্পর্কযুক্ত কোনো আলামতের বিষয়ে কোনো তথ্য প্রদান করলে, আলামত বলতে ঘটনায় ব্যবহৃত বা ঘটনার সাথে সম্পর্কিত কোনো বস্তু, এটাকে আলামত বলে। প্রদত্ত তথ্য অনুযায়ী উক্ত আলামত উদ্ধার হলে তা সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে। এটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য, এটা একটা প্রাসঙ্গিক বিষয়। তাহলে সিদ্ধান্ত কি? যে তথ্য সমূহ এবং 27 ধারার বিধান মতে, প্রথমত তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বিকে খুন করেছে, এবং দ্বিতীয়ত খুনের ঘটনায় ব্যবহৃত আলামতটি অর্থাৎ আগ্নেয়াস্ত্রটি এর দেখানো মতো জঙ্গল থেকে উদ্ধার হয়। এ দুইটা তথ্য আছে, অর্থাৎ অতএব এ এর উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি শুধুমাত্র তার কথা মতো আলামত উদ্ধার পর্যন্ত এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। এটি এর স্বীকারোক্তি বা কনফেশন হিসাবে বিবেচিত হবে না বা করার কোনো সুযোগ নেই, কেননা তা ফৌজদারি কার্যবিধি 1898 এর 164 ধারার বিধান মতে গৃহীত হয়নি। পুলিশ কর্তৃক গৃহীত হয়ে একজন ডাকাত পুলিশের নিকট তার অপরাধ স্বীকার করে জানায় যে তার কাছে ডাকাতি করা কিছু মালামাল সংরক্ষিত আছে। একই বক্তব্য, কিন্তু একটু ভিন্ন। অতঃপর তার প্রার্থিত গোপন স্থান হতে পুলিশ চোরাই মালামাল উদ্ধার করে। পুলিশের নিকট ওইরূপ স্বীকারোক্তি তার অপরাধ প্রমাণে গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে কি? এখানেও আমরা 27 ধারায় আলোচনা করব। 27 ধারায় 3টা পয়েন্ট দিয়ে দিব, তারপরে এখানে বলবো একই কথা, একইভাবে, মানে দুইটার উত্তর প্রায় সেম, সামান্য শুধু কথার পার্থক্য আছে, ঘটনা যেহেতু পার্থক্য। নবদম্পতি ক ও খ বিবাহের পর হানিমুনে কক্সবাজারে বেড়াতে যায়। 2 দিন পর স্বামী ক তারা আত্মীয়দের বলছে, মানে তার শ্বশুর বাড়ির আত্মীয়দের, শ্বশুর শাশুড়িকে ফোন করে বলছে যে আপনার মেয়ে তো বিষ পান করে আত্মহত্যা করেছে। তদন্তকালে পুলিশ হোটেল রুমের বাথরুম হতে খ এর মরদেহ উদ্ধার করে। ক পুলিশের কাছে জানায় যে ঘটনার সময় সে হোটেলে ছিল না, মানে স্বামী বলছে আমি তো ঘটনার সময় ছিলাম না, সে হয়তোবা সুইসাইড করেছে বা গোসল করতে গিয়ে মারা গেছে। তো ক এর দাবিকৃত বিষয়টি কাকে প্রমাণ করতে হবে? ক দাবি করছে ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, এটাকে কি বলে? প্লিয়া অফ অ্যালিবি। তো প্লিয়া অফ অ্যালিবি প্রমাণের দায়িত্ব কার? বিশেষ করে স্ত্রী হত্যা মামলায় আসামির। এটা কত ধারায়? 106 ধারার বিধানে, যে এই ক্ষেত্রে স্ত্রী হত্যা মামলায় আনীত অভিযোগে স্বামী ক আত্মপক্ষ সমর্থনে অ্যালিবি দাবি করে, অতএব ক এর দাবিকৃত বিষয়টি ক কে মৌখিক বা দালিলিক সাক্ষ্য দেওয়া প্রমাণ করতে হবে। আমরা জানি বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্ব বা দায়, এটা 101 থেকে শুরু করে 114 পর্যন্ত আছে এই অধ্যায়। তো এখানে মূল বক্তব্য, প্রতিটা সেকশনের মূল বক্তব্য, যে যা দাবি করে আদালতের নিকট
তাকে তাই প্রমাণ করতে হবে, প্রমাণের দায় তার উপরেই বর্তাবে। এটা হচ্ছে মূল থিম। যদি এটা মনে রাখতে পারেন যে যে যা দাবি করছে তাকেই তা প্রমাণ করতে হয় আদালতে, তো এটা মনে রাখলে প্রতিটা সেকশনের মর্ম অর্থ বোঝা যাবে, তাহলে ঘটনা বুঝে উত্তর করা যাবে। ক ইচ্ছাকৃত এবং মিথ্যাভাবে। খ কে বোঝায় যে সে, অর্থাৎ ক কিছু জমির মালিক এবং এর ফলে সে খ কে প্রলুব্ধ করে তা কিনতে ও মূল্য পরিশোধ করতে, পরবর্তীতে ওই সম্পত্তির মালিক হয়। তার মানে মনে করেন বাবার বা পিতার সম্পত্তি সে ওয়ারিশ সূত্রে ভবিষ্যতে মালিক হবে বলে পিতা বেঁচে থাকা অবস্থাতে বিক্রয় করে দিয়েছে একজনের কাছে। এবং পরে দেখা গেল যে সে অস্বীকার করছে এবং জমি ফেরত চাচ্ছে, জমি জোর করে দখল নিয়ে নিচ্ছে, বিক্রেতাকে সেখান থেকে সরিয়ে ফেলছে, বলছে যে যখন আমি বিক্রয় করেছিলাম তখন তো আমি মালিকই ছিলাম না, আমার বাবা রিসেন্টলি মারা গেছে, এখন মালিক হয়েছি, অতএব ওই জমি আমাকে ফেরত দাও। তাহলে এইটা করা যাবে না, এটা এস্টপেল নীতি অনুসারে বাধাপ্রাপ্ত হবে 115 ধারার বিধানে। যখন কোনো ব্যক্তি তার উচ্চারণ, ঘোষণা, কাজ বা কর্মবিরতির দ্বারা স্বেচ্ছাকৃতভাবে অপর ব্যক্তিকে কোনো কিছু সত্য বলে বিশ্বাস করতে দেয়, ওই যে বললো এটা আমার সম্পত্তি আপনি কিনেন, তখন সে কিনলো, সে ব্যক্তিকে সে বিশ্বাস অনুযায়ী অনুযায়ী কাজ করতে দেয়, মানে কিনতে প্রলুব্ধ করে। ওই দুপক্ষের মধ্যে প্রথমোক্ত ব্যক্তি, মানে যে প্রথমে বললো এটা আমার জমি, তার প্রতিনিধি অথবা তার প্রতিনিধি, সে হোক বা তার সন্তান হোক বা তার ম্যানেজার হোক, উক্ত বিষয় সত্যতা অস্বীকার করতে পারবে না, পরে আর অস্বীকার করতে পারবে না। মানে এই ধারার অন্যতম উদ্দেশ্য হলো ছলচাতুরি বা চঞ্চকতাপূর্ণ, মানে প্রতারণাপূর্ণ ভাবে কোনো আচরণ প্রতিরোধ করা এবং ক্ষতিগ্রস্ত কিংবা সংক্ষুব্ধ পক্ষকে তার আইনগত অধিকার রক্ষায় সাহায্য করা। এটা হচ্ছে 115 ধারায় এস্টপেল নীতির অন্যতম বৈশিষ্ট্য। ধরো এই ধারা মতে কি বলবো, যে সে ওই জমির যে সত্য দাবি ছিল, এই সত্য ছিল না, এই উক্ত দাবি বৈধ হবে না, কেননা তা প্রতিবন্ধ নীতি দ্বারা বাধাগ্রস্ত হবে। আমি এই জমির মালিক ছিলাম না, এ কথা বলার আর সুযোগ নাই। জনাব আকরাম বা জনাব শওকত যেই হোক না কেন, সে তার কিছু সম্পত্তি তার ভাই বোনদেরকে ভোগ দখল করতে দিয়ে বিদেশে চলে গেছে, এবং 15 বছর বা 10 বছর পর যখনই হোক না কেন সেখান থেকে বাড়িতে ফেরত এসে সে জমি দাবি করছে, এই ক্ষেত্রে সে পাবে কিনা। এখানে 116 ধারা প্রযোজ্য হবে। 16 ধারা বলছে যে দখলকারী যিনি সত্ত্ববান ব্যক্তি অনুমতিক্রমে ব্যবহারকারী বা প্রজার প্রতিবন্ধী, এখানে ভাড়াটিয়ার বিষয়টা আসে। মনে করেন যে এই যে আকরাম বা শওকত, তিনি তার ভাই বোনদেরকে ভোগ দখল করতে দিয়ে গেছে, কাউকে তো লিখে দিয়ে চলে যায়নি। অতএব আকরাম বা শওকত বা যে ব্যক্তি হোক না কেন তার সম্পত্তি তার ভাই বোনদেরকে ভোগ দখল করতে দিয়ে সে যদি বিদেশ থেকে 100 বছর পরেও আসে, সে তো 100 বছর পরে বেঁচে থাকবে না, কিন্তু তার ছেলে মেয়ে বা নাতিপুতিও যদি 100 বছর পরেও আসে, তাহলে ওই সংশ্লিষ্ট সম্পত্তি আকরাম বা শওকতের আহ, স্ত্রী সন্তান বা তার নাতিপুতিরাও কিন্তু দাবি করতে পারবে, যেটা আকরামের সম্পত্তি লিখে দেওয়া যায়নি। এবং যারা ভোগ দখল করছিল ওই আত্মীয়স্বজনরা কিন্তু কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না যে এটা আকরামের সম্পত্তি ছিল না, এটা আমরা জোর করে দখল করছি। কারণ যেমন আমি এই উদাহরণ বারবার দিয়ে, আমি এই ফ্ল্যাটে ভাড়া আছি, ভাড়া 2 বছর আগে প্রায় উঠেছিলাম। তো ওই সময় আমি তো স্বীকার করে নিয়েছিলাম যে এই ফ্ল্যাটের মালিক মিস্টার অমুক, তো আমি ভাড়াটে হিসেবে আছি, আমি মাসে মাসে এত টাকা রেন্ট দিব, তার বিনিময়ে তিনি এই ফ্ল্যাটটা আমাকে ব্যবহার করতে দিবেন। আমি ব্যবহারকারী হিসাবে উঠছি, তার মানে আমি মালিকের মালিকানাকে স্বীকার করে নিয়েছি। তাই পরবর্তীতে আমি 20-25 বছর এই ফ্ল্যাট ভোগ করলেও ভাড়া বিনিময়ে ভোগ করছি, পরে আর বলতে পারবো না এটা যেহেতু 20 বছর ধরে জোর করে আমি দখল করছি, এটা আমার হয়ে গেছে দখল বলে। আমাদের আইনের 28 ধারা প্রযোজ্য হবে না এখানে, বরং সাক্ষ্য আইনের 116 ধারা প্রযোজ্য হবে। এটাও একটা স্টপেল। একটি চা বাগান বিক্রয়ের দলিলে বাগানের নকশা সন্নিবেশিত হলো, মানে নকশা হলো, নকশায় ভুলবশত বাগানের চতুর্দিকের রাস্তা অন্তর্ভুক্ত করা হয়নি। বাগানের চারিদিক দিয়ে যে রাস্তা আছে, রাস্তা নকশার মধ্যে আঁকানো হয়নি, অর্থাৎ নকশাতে শুধু বাগান আছে, রাস্তা নাই। দলিলে অনুল্লেখিত, মানে যেটা উল্লেখ করা হয়নি, রাস্তাটি চা বাগানের অংশ হিসেবে প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে কি? এখন মৌখিক সাক্ষ্যে এসে বলছে যে স্যার, এটা তো বিক্রয় করার কথা ছিল বাগান সহ, কিন্তু শুধু বাগান দিচ্ছে, রাস্তা দিচ্ছে না। এরকম তো সমস্যা সৃষ্টি হবে, যেহেতু দলিলে নাই। সেই ক্ষেত্রে এটা বলা যাবে কি যে কথা হয়েছিল রাস্তা সহ দিবে, কথা হয়েছিল রাস্তা সহ দিবে, কিন্তু দলিলের মধ্যে তো নাই। সেক্ষেত্রে এটার আউটপুট কি হবে?
সিদ্ধান্ত কি হবে? 91 ধারার বিধান মতে কোনো সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত দলিল প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, দালিলিক সাক্ষ্য দলিল দিয়ে প্রমাণ করতে হবে। ওবায়দুর রহমান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা স্যার 91 হবে না, এটা 92 হবে। আচ্ছা, আমি চেক করে বলবো নি এই মুহূর্তে। আমাকে যদি বলেন 91 হবে বলবো, যেহেতু আমার নোটে আছে। চেক করে আমি গ্রুপে দিয়ে দিব নি। যে ঠিক আছে। 92 গ উদাহরণ। আচ্ছা, অধিকন্তু 32 ধারার বিধান মতে দলিলে লিখিত বিষয়বস্তু মৌখিকভাবে পরিবর্তনের সুযোগ নেই। মানে দলিল এক কথা আছে, আমি মুখে বললাম যে না এটা এটা হবে না এটা হবে, মুখে কি পরিবর্তন করা যায়? দলিলে যদি ভুল থাকে, ভুল সংশোধনের জন্য কি করতে হবে? সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করতে হয়, সিভিল মামলা। সুতরাং আলোচ্য ঘটনায় দলিলে অনুল্লেখিত রাস্তাটি চা বাগানের অংশ হিসেবে প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। যাবে না তো সঠিক আছে ওবায়দুর রহমান ভাই, এটা ঠিক আছে না কথা? জি যাবে না, ঠিক আছে স্যার, কিন্তু এটা আচ্ছা 92 তাহলে, এর 3 নম্বর উদাহরণ। ধারা, আচ্ছা ধারা 91 না 92 হবে, আমি এটা ক্লাস শেষে গ্রুপে জানাই দিব না, আমাকে চেক করতে জি হবে বিয়ার। জি স্যার, এটা মূল বই আমার ঠিক সামনে আছে। আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হুম। 92 হতেও পারে, আমরা দেখব। সেক্ষেত্রে আমি গ্রুপে বলে দিচ্ছি। আর যারা ইউটিউবে ভিডিও দেখবেন তারা 91 না 92 চেক করবেন। রুবেল ভাই আবার বললো 92। তাহলে এইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা 92 হতেও পারে, আবার 91 হতে পারে। আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখছেন নিজ দায়িত্বে বিয়ার দেখে নেবেন, টাইপ মিস্টেক হতেই পারে। ধানমন্ডির একটি বাড়ির মালিক মিস্টার ধীরেন তাহার বাড়ি হইতে ভাড়াটিয়া মিস্টার নরেনকে ভাড়া পরিশোধ না করার কারণে উচ্ছেদের মামলা করেন। নরেন আত্মপক্ষ সমর্থনে বলেন যে ভাড়াটে হিসেবে আসার পর তিনি ধীরেনের নিকট হইতে বাড়িটি বিক্রয়ের জন্য আংশিক মূল্য প্রদানে বায়নাপত্রের ভিত্তিতে বর্তমানে দখল বুঝিয়া পাইয়া অবস্থান করিতেছেন। নরেনের অবস্থান সম্পর্কে প্রমাণের ভার কাহার উপর বর্তায়? এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে প্রথমে আমি উঠলাম, তাকে মালিক স্বীকার করে, পরবর্তীতে তিনি ফ্ল্যাটটা আমার কাছে বিক্রয়ের জন্য আমাকে প্রস্তাব দিলেন, আমি 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিলাম, একটা বায়না দলিল হলো। এই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় আমি দাবি করতে পারবো, আমাকে তিনি নামাতে পারবেন না, কারণ অলরেডি এই ফ্ল্যাটটা বিক্রয় এর পর্যায়ে চলে গেছে। তাই এখানে বলা হচ্ছে 103 ধারা বিধান মতে যে কোনো নির্দিষ্ট তথ্যের বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায়, তাহলে যে বিশ্বাস করাতে চায় তার প্রমাণের ভার তার উপরেই বর্তাবে। সুতরাং আলোচ্য ঘটনায় নরেনের ওপর প্রমাণের ভার বর্তাবে। নরেনের অবস্থান সম্পর্কে প্রমাণের ভার কার উপর বর্তাবে, এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছি, আপনারা এটাকে মূল জায়গাটুকুকে একটু বর্ণনা দিয়ে ঠিকভাবে লিখতে পারবেন। রুবেল ভাই কি বলবেন বলেন। স্যার সময় চলে গেছে স্যার। মানে ফ্ল্যাট স্যার আপনি নেন, টাকা আমরা দিব স্যার। এটা বিক্রয় হয়ে গেছে অলরেডি, এবং ফ্ল্যাট পুরাতন ফ্ল্যাট। এই এই অ্যামাউন্ট দিয়ে নতুন ফ্ল্যাট কেনাটা ভালো হবে, এই ফ্ল্যাটটা অনেক পুরাতন ফ্ল্যাট। স্যার ওই যে ওই 91 92 নিয়ে যেটা সমস্যা ছিল আর কি, 92 ধারার শিরোনামটা ছিল আর কি যে মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন আর কি স্যার। হ্যাঁ, তো এটা ওই 92 হবে এই তো। 92 স্যার, জি স্যার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে টাইপ মিস্টেক হয়ে গেছে আমার। আচ্ছা, এ আর চুক্তির হইতে দায়ে, পারে স্যার এটা। আচ্ছা এ চুরির দায়ে বি কে অভিযুক্ত করে মামলা করে। এ আদালতকে বিশ্বাস করতে চায় যে বি চুরির কথা সি এর নিকট স্বীকার করেছে, এন্ড বি আদালতকে বিশ্বাস করতে চায় যে সংশ্লিষ্ট সময় সে অন্যত্র ছিল। তাহলে দুইটা দাবি এখানে, একজন বলছে যে এ স্বীকার করেছে আমার কাছে, আরেকজন বলছে যে চোর, সে বলছে তো আমি তো ঘটনাস্থলে ছিলাম না। এই ক্ষেত্রে প্রমাণের দায় ব্যাখ্যা করুন। তাহলে আবার 103 আসবে, যে কোনো নির্দিষ্ট তথ্যের বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায় তার উপর ভার বর্তাবে। যেহেতু বি আদালতকে বিশ্বাস করতে যায় সংশ্লিষ্ট সময় সে অন্যত্র ছিল, সেহেতু এক্ষেত্রে প্রমাণের দায় কিন্তু বিয়ের উপরে বর্তাবে। এখানে বিয়ের ক্ষেত্রে যদি জানা হয়, তার মানে আমি যেটা বারবার বলি যে যে যা প্রমাণ করতে চায় তাকেই তা প্রমাণ করতে হবে, মানে যে যা দাবি করে। এটা হ্যাস্টি মেথডে লেখা হয়েছে, আপনি চাইলে এটা প্রপার মেথডে কনভার্ট করে নিতে পারবেন। এক্স স্টেডিয়ামে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী ওয়াই দ্বারা বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, রনি আপু বলেন। স্যার এখানে যেহেতু অন্যত্র ছিল, আমি কি এখানে 106 দিয়েও করতে পারি?
পারি কিনা এটা একটু শুধু প্রশ্ন। 106 দিয়েও করা যাবে। আচ্ছা, এখানে একটু আমার এখানে দুইটা প্রশ্ন আছে। হ্যাঁ, এর ক্ষেত্রে এ আদালতকে এ বিশ্বাস হচ্ছে করাতে চাই। 103 আচ্ছা, দিয়ে করলো, সরি সরি সরি, এখানে এ হচ্ছে 103। এখানে একটু নিচে 3 নোট দিয়ে, নিয়ে নেন। আর এখানে বি এ হচ্ছে লিখে লেখেন। 106 দিয়ে করবে। হ্যাঁ, এখানে এ লিখে লেখেন 103, আর বি লিখে লেখেন 106। এটা আমার মনে হচ্ছিল যে দুইটা তো বিষয়। তাহলে এ এর জন্য 103, বি এর জন্য 106। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ধন্যবাদ আপু। এটা আমি সেকেন্ড এডিশনে ঠিক করে নিচ্ছি। উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয় এবং ওয়াই বাধাপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়। এক্স আঘাত করার অভিযোগে অভিযুক্ত হয়। সে দাবি করে যে ওয়াই তাকে প্রথম আঘাত করে এবং সে আত্মরক্ষার উদ্দেশ্যে এরূপ আচরণ করেছে। উভয় পক্ষের আইনগত প্রমাণের ভার বা লিগ্যাল বার্ডেন প্রুফ এবং স্বাক্ষর প্রমাণের ভার এভিডেন্সিয়াল বার্ডেন অফ প্রুফ এভিডেন্স অ্যাক্ট এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যাখ্যা করুন। এখানে 105 ধারার বিধান আমাদের রেলিভেন্ট হবে। আসামির মামলাটি যে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, বলছে যে এটা আমি প্রাইভেট ডিফেন্সে করেছি। প্রাইভেট ডিফেন্স কিন্তু সাধারণ ব্যতিক্রমেরই একটা অংশ। তা প্রমাণের দায়িত্ব উক্ত আসামির উপরে বর্তাবে। আসামি বলছে এটা আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা এর জন্য আমি করেছি, আমি না করলে তো সে আমাকে আঘাত করতো। সেক্ষেত্রে তাকে মামলা চার্জের সময় সেটা স্বীকার করতে হবে, হ্যাঁ আঘাতটা আমি করেছি, কিন্তু এটা আমি প্রাইভেট ডিফেন্সে করেছি। তখন এইটা মামলা শুধু প্রসিকিউশন পক্ষ প্রমাণ করবে যে হ্যাঁ এটা আঘাতের বিষয়টা। এবার প্রমাণের পুরো যে প্রক্রিয়াটা অনেকটা চলে যাবে আসামির উপর। এবার আসামি দেখাবে যে ঘটনাটার সিচুয়েশনটা কি ছিল যেখানে প্রাইভেট ডিফেন্সটা অ্যাপ্লাই হয়েছে। তাহলে আলোচ্য ঘটনায় এক্স আত্মরক্ষার্থে আঘাত করেছে মর্মে দাবি করায় তাকে প্রমাণ করতে হবে। এক্স একটি জমির দখলে আছে। ওয়াই উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা দাবি করে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করেন। এক্স হাজির হয়ে দাবি করে যে ওয়াই এর পিতা উইল করে ওই সম্পত্তি এক্স কে দিয়ে গেছেন। ওয়াই আদালতে দাবি করেন যে তার পিতা কথিত উইল সম্পাদনের তারিখে হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছিলেন, মানে ওই সময় ছিলই না যে সময় দলিল হয়, এবং এই কারণে দলিলটি জাল ও সৃজিত। ওয়াই এর এই যুক্তির প্রেক্ষিতে এক্স দাবি করেন যে ওয়াই এর পিতা মৃত্যুকালে শায়িত অবস্থায় এক্স ও ওয়াই উভয়ের উপস্থিতিতে নালিশি ভূমির মালিকানা এক্স এর মর্মে স্বীকার করলে উইলটি হারিয়ে যাওয়ায় তা আদালতে দাখিল করা যায়নি। এত বড় গল্প মেবি বর্তমানে আর দেয় না, এটা আগের প্রশ্ন মেবি। তারপর আমরা পড়ছি রেখেছি এক্স বি কে এই ঘটনার সাক্ষী হিসেবে উপস্থাপন করেন। এই প্রেক্ষিতে ওয়াই দাবি করেন যে তার অর্থাৎ ওয়াই এর বাবা নালিশি সম্পত্তিতে এক্স এর মালিকানার কথিত মৌখিক স্বীকৃতির সাক্ষী কথিত স্বীকৃতির অব্যাহতির আগের দিন মৃত্যুবরণ করেছিলেন এবং উপস্থিত সাক্ষী প্রকৃত বি নন এবং উপস্থিত সাক্ষী এক্স এর জমির কর্মচারী। পড়তে পড়তে মাথা খারাপ। রনি আপু বলেন, উল্লেখিত ঘটনা সম্বলিত আহ মামলায় বিচারক সুনির্দিষ্ট বিধানের বরাত দিয়ে পৃথকভাবে প্রতিটি দাবির বিপরীতে প্রমাণের দায় নির্ধারণ করেন। এখানে আপনাকে 101, 103 এবং 104 দ্বারা বিধান মতে আলোচনা করতে হবে এবং নিজে উত্তর করার চেষ্টা করেন। এটা এটা স্যার, উত্তর এই প্রশ্নটা বলেন। আসলে চেষ্টা করছিলাম গাইডে 101 থেকে শুরু করে একেবারে 109 পর্যন্ত প্রত্যেকটা ধারাই বিশ্লেষণ করছে। তো ওয়েট লাগবে না, করেছিলাম যে লাগবে না। উত্তরটা আপনি একটু ছোট করে দিবেন। তো আচ্ছা, আমি আপনি করে এখন দেবো, আমাদের চেষ্টা আমি করতে করে দেবো। এখানে শুধু আমি এটা পড়েছি, বুঝেছি। 101, 103 এবং 104 নোটটা দ্রুত স্যার এটা একটু পাঠানোর করে জন্য। দেন স্যার, এগুলো এটা গাইডে একটু আচ্ছা, জটিল করে দেওয়া। আচ্ছা, আমি পিডিএফ করে দেবো, এটা পিডিএফ করে পাঠাই দেবো। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কারণ এটা দ্রুত শেষ করার জন্য এইভাবে পাঠানো হয়েছে, এটা তো বুঝতেই পারছেন। আপনার মক্কেল আপনাকে জানান যে তিনি একটি জাল দলিল ব্যবহার করে কোনো সম্পত্তি দখল নিতে চান, বিধায় তিনি আপনাকে তার পক্ষে মামলা পরিচালনা করার অনুরোধ করেন। আপনি বিষয়টি স্থানীয় আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিকে জানান। পড়ে মনে হচ্ছে যে বার কাউন্সিলের অংশের, তাই না?
আপনি কি এর দ্বারা কোনো আইন লঙ্ঘন করেছেন? পেশাগত কার্যক্রমের অংশ হিসেবে প্রাপ্ত তথ্য প্রকাশে একজন আইনজীবীর স্বাধীনতা ও সীমাবদ্ধতা ব্যাখ্যাপূর্বক এভিডেন্স অ্যাক্টের আলোকে উত্তর দিন। তার মানে এখানে বার কাউন্সিলের ক্যাননসের বিষয়টা প্রবেশ করে সাক্ষ্য আইনের মধ্যে চলে আসছে। এখানে 126 ধারায় একজন অ্যাডভোকেট কি করেন? গোপনীয়তা রক্ষা করতে হয়। তো এই বিষয়টা 126 ধারাটা নিয়ে এসে আলোচনা করতে হবে। এটারও উত্তর আমি পিডিএফ করে দেব। বাদী দাবি করেন যে তিনি জমিটি এক্স এর নিকট থেকে কিনেছেন এবং এক্স দলিলে স্বাক্ষর দিয়ে দলিল সম্পাদন করেছেন, কিন্তু সাক্ষ্য প্রমাণকালে বাদী জেরায় বলেন যে এক্স দলিলে টিপসই দিয়ে দলিল সম্পাদন করেছেন। পরবর্তীতে বাদীপক্ষ এই মর্মে একটি দরখাস্ত দাখিল করেন যে এক্স কর্তৃক দাবির নামীয় বা এক্স কর্তৃক বাদীর নামীয় দলিল সম্পাদন বিষয়ক বাদীর একটি অস্পষ্ট বিবৃতির স্পষ্টীকরণে জন্য বাদীকে পুনরায় পরীক্ষা করা যাবে, অর্থাৎ রি এক্সামিনেশন করতে হবে। এই দরখাস্ত মঞ্জুর হবে কিনা? 138 ধারায় বলা হচ্ছে সাক্ষী জেরার সময় যে বক্তব্য প্রদান করে তার ব্যাখ্যার মাধ্যমে স্পষ্টীকরণের জন্য সাক্ষীর পুন জবানবন্দি গ্রহণ করা যাবে, অর্থাৎ এক্স কর্তৃক আনিত দরখাস্তটি মঞ্জুরযোগ্য, মঞ্জুর করা যাবে। সংক্ষিপ্তভাবে লিখেছি, আপনারা চাইলে প্রপার ওয়েতে লিখতে পারেন। এক্স ওয়াই কে হত্যার দায়ে অভিযুক্ত হলেন। জেড বলেন যে মৃত্যুকালে ঘোষণা করেছিলেন যে এক্স এর দেওয়া আঘাতই তার মৃত্যুর কারণ। এই মর্মে সাক্ষ্য দিতে চাওয়া হয় যে পূর্ববর্তী কোনো এক সময় জেড বলেছিল যে এক্স উক্ত আঘাত করেনি বা তার উপস্থিতিতে করেনি। তার মানে দুই ধরনের বক্তব্য আসছে। এই সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কেমন হবে? 155(1) ধারার বিধান মতে বিরুদ্ধ পক্ষ আদালতের অনুমতি সাপেক্ষে আহ্বানকারী পক্ষের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান সাক্ষ্যের কোনো অংশের বিরোধিতা প্রমাণ করতে পারবে, সুতরাং উক্তরূপ সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। অর্থাৎ পরে সাক্ষ্য নিয়ে যে জেরায় গিয়ে সাক্ষী যে দুই রকম কথা বলেছে এইটা যে উপস্থাপন করা হলো, জেরাই এটা লিপিবদ্ধ করবে কিনা আদালত? হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি লিপিবদ্ধ করবে। এবং এখানে বাদীর যে সাক্ষী তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে এবং এখানে আসামি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। অভিশংসন স্যার, মানে হ্যাঁ হ্যাঁ, অভিশংসন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতার অভিশংসন স্যার। হ্যাঁ হ্যাঁ। পার্থক্যমূলক প্রশ্ন, স্বীকৃত ও স্বীকারোক্তি, এটা মূল নোটে আছে। 17 ধারায় স্বীকৃতি সংজ্ঞা দেওয়া হয়েছে এবং 24 ধারায় স্বীকারোক্তি সংজ্ঞা দেওয়া হয়েছে। মামলার কোনো পক্ষ বা পক্ষের প্রতিনিধি স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির লিখিত বা মৌখিক বিবৃতি যে আদালতকে বিশ্বাস করা বিচার্য বা আদালত, স্ক্রিনে একটু দাগাদাগি হয়ে গেছে, একটু পরিষ্কার করে নেই। আপনারা অনেকেই ভুলবশত হয়তো বা দাগ দিয়ে ফেলেন। আচ্ছা, প্রাসঙ্গিক সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে তাকে স্বীকৃতি বলে। স্বীকৃতি সংজ্ঞা তাহলে 1 নম্বর ধারার, আর ধারা এবং ধারা শিরোনাম, 2 নম্বরে হচ্ছে সংজ্ঞা। অপরদিকে অভিযুক্ত ব্যক্তি মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে স্বেচ্ছায় দোষ স্বীকার করে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি প্রদান করলে তাকে স্বীকারোক্তি বলে। আপনারা পয়েন্ট দিতে পারেন সংজ্ঞা। 3 নম্বর পয়েন্ট, স্বীকৃতি সাধারণত দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্যতা লিখতে পারেন 3 নম্বর পয়েন্ট। কিন্তু স্বীকারোক্তি সাধারণত ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আদালতে স্বীকৃতিদাতা ব্যক্তির পক্ষে প্রমাণ করা যায়। অপরদিকে স্বীকারোক্তি দাতা ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যায়। তার মানে এখানে কার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার, মানে কার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য, এটা হবে পয়েন্ট। স্বীকৃতি আদালতকে বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করে, কিন্তু স্বীকারোক্তি সর্বদা গ্রহণযোগ্য নাও হতে পারে। তার মানে এখানে গ্রহণযোগ্যতা পয়েন্ট। 6 নম্বর, ব্যক্তি নিজে বা অন্য কেউ তার পক্ষে স্বীকৃতি প্রদান করতে পারে, কিন্তু স্বীকারোক্তি সর্বদা অভিযুক্ত ব্যক্তিকে স্বয়ং করতে হবে। অর্থাৎ 6 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের মানে প্রতিনিধির স্বীকৃতি বা প্রতিনিধি পক্ষের স্বীকৃতি বা স্বীকারোক্তি। স্বীকৃতি স্বেচ্ছায় প্রদত্ত হবে কিনা সে সম্পর্কে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু স্বীকারোক্তি অবশ্যই
ব্যক্তি কর্তৃক স্বেচ্ছায় প্রদত্ত হতে হবে, অর্থাৎ প্রদানের আহ, এখানে স্বেচ্ছায় প্রদত্ত কিনা। মানে 7 নম্বর পয়েন্ট হবে স্বেচ্ছায় প্রদত্ত কিনা। তারপরে এখানে 8 নম্বরে দিবেন হচ্ছে পারস্পরিক সম্পর্ক। এখানে মনে হয় যে আমি কারেকশন করিনি, কারেকশন করা, সকল স্বীকৃতি স্বীকারোক্তি বলে বিবেচিত, এটা উল্টো হয়ে আছে। সকল স্বীকারোক্তি স্বীকৃতি হিসেবে বিবেচ্য, কিন্তু সকল আহ স্বীকারোক্তি স্বীকৃতি না হতে পারে। এখানে হবে সকল স্বীকৃতি স্বীকারোক্তি না হতে পারে, উল্টো হয়ে আছে, এটা ঠিক করে নিবেন। এইটা বারবার ঠিক করার জন্য আসে, কিন্তু ঠিক করা হয়ে ওঠে না। আমি আজকে এটা ঠিক করব ক্লাস শেষ করার সঙ্গে সঙ্গে। এই প্যাটার্নের বাকি প্রশ্নগুলোর উত্তর নিজে চেষ্টা করুন অথবা গাইড দেখুন। সংক্ষিপ্ত বা টিকামূলক প্রশ্ন। সাক্ষ্য আইন অনুযায়ী ফ্যাক্ট ইন ইস্যু এর সংজ্ঞা বা বর্ণনা দিতে হবে। 3 ধারা বিধান মতে বিচারে কোনো পক্ষ কর্তৃক দাবিকৃত বা অস্বীকারকৃত বিষয়সমূহকে বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু বলে। এমসিকিউ নোট থেকে সংক্ষিপ্তভাবে তুলে দিয়েছি এবং খুব দ্রুত লেখার কারণে খুবই সংক্ষিপ্ত হয়েছে। 1 নম্বরের জন্য যথেষ্ট। সাক্ষ্য আইন অনুযায়ী রেলিভেন্ট ফ্যাক্ট কাকে বলে? রেলিভেন্ট ফ্যাক্টের সাথে কোনোভাবে জড়িত, মানে বিচার্য বিষয়ের সাথে কোনোভাবে জড়িত বা সম্পর্কিত বিষয়সমূহকে রেলিভেন্ট ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয় বলে। অনুমান কত প্রকার? অনুমান বা প্রিজাম্পশন 3 প্রকার: মে প্রিজম, শ্যাল প্রিজম ও কনক্লুসিভ প্রুফ। তো এই প্যাটার্নের আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা আমার মূল নোটে পাবেন অথবা কোনো গাইড থেকে পড়ে নেবেন। কারো যদি যেই প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া হয়নি, 7টা লাইনের কিছু কিছু প্রশ্ন আমি স্কিপ করে গেছি সময় স্বল্পতার কারণে এবং নোটের সাইজ বড় হয়ে যাচ্ছে সেই কারণে। তো সেগুলোর যদি কারো প্রবলেম হয় যে এটা আমি খুঁজে পাচ্ছি না, যেমন রনি আপু বললো যে এটা একটু করে দিবেন, আমি সেগুলো আপনারা মেসেজ করে রাখেন, আমি এই 2-3 দিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। তো আগামীকালকে এই সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা হবে। সরি, আজকের সাবজেক্ট যেই দুটো পড়ালাম এগুলোর উপরে না, কি হবে, বার কাউন্সিল, তারপরে তামাদে আইন এবং জুডিশিয়ারি, সরি বার কাউন্সিল, তামাদে আইন এবং দণ্ডবিধি, এই 3টা সাবজেক্টের উপরে কালকে পরীক্ষা হবে আপনাদের। আর আজকে যে সাবজেক্টটা হলো এটার পরীক্ষা যে নির্ধারিত ডেটে আছে সেই ডেটে হবে। তো আমি চেষ্টা স্যার করছি রাত্রে ভিডিও দিয়ে দেওয়ার। হ্যাঁ বলেন। স্যার একটু কথা বলে ফেলি সুযোগে, সেটা হলো যে মানে এখানে তো ওই যে পার্থক্য এবং কি টিকামূলক প্রশ্ন আছে, হ্যাঁ, সমস্যামূলক প্রশ্নের অংশে। তো এই আমাদের পরীক্ষায় গিয়ে এই অংশটাও কি আমাদের টাচ করা হবে? আপনি মেসেজ দিয়েছেন এটা, তো আপনার প্রশ্ন আমি বুঝতে পারিনি, আবারও বলেন। মানে স্যার আমাদের যেমন আমরা ড্রাফটিং একটা পার্ট ছিল, কেমন, হুম আর হুম হুম। এখন যে সমস্যামূলক আরেকটা পার্ট। তো সমস্যামূলকের পরে তো আবার যে টিকা পার্থক্য এই ধরনের প্রশ্ন আলোচনা করা হয়েছে। কারণ এগুলো কি মানে প্রশ্ন আকারে দেওয়া হবে কিনা, নাকি শুধু সমস্যামূলক প্রশ্নগুলি দেওয়া হবে, এটাই স্যার, আর কিছু না? না, এখানে রুটিনে উল্লেখ করা আছে শুধুমাত্র সমস্যামূলক প্রশ্নের উপরে পরীক্ষা হবে। তার মানে এই পার্থক্য এবং টিকা পরীক্ষায় দিব না আমি, এই যে কালকের পরীক্ষায়। থ্যাংক ইউ স্যার। তাহলে এগুলো আমি কখন দিব? ওই মডেল টেস্টের মধ্যে পাবেন। জি স্যার। তাহলেই তো এনাফ, তাহলেই তো এনাফ, তাই না? জি স্যার। জি স্যার। মডেল টেস্টে পার্থক্য এবং টিকা থাকবে, সবই তো থাকবে মডেল টেস্টে। জি তাহলে স্যার। আমরা জাস্ট আমাদের বেসিক্যালি দুইটা জিনিস আপনাদের পাশের জন্য খুবই ভূমিকা রাখবে ভালোভাবে। সেটা হচ্ছে ড্রাফটিং আর প্রবলেমেটিক প্রশ্ন। তো ড্রাফটিং তো আমরা পরীক্ষা নিয়ে ফেলেছি, আশা করি ড্রাফটিং নিয়ে অনেক যে ইস্যু ছিল সেগুলো সলভ করে দিয়েছি আমার নোটের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে এবং পরীক্ষার মাধ্যমে। এখন প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে যে ইস্যুগুলো আছে এগুলো দুইটা ডেডিকেটেড পরীক্ষা হবে জাস্ট প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে, 7টা সাবজেক্টের উপরে। তারপরে আমরা মডেল টেস্টে চলে যাব। এবং মানে এই অল্প সময়ে এর থেকে ভালো রুটিন বা ম্যানেজমেন্ট করা সম্ভব না রিভিশন ক্লাসের, তাই নয় কি? জি স্যার। আমি যে রুটিন দিয়েছি তারপরে কয়েকবার চেঞ্জ করে এই রুটিনে আমরা আসছি। আজকেও রুটিন কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ আজকে যে পরীক্ষা আমি চেঞ্জ করেছি এটা আমার নলেজ মানে মনে হচ্ছিল চেঞ্জ করব, কিন্তু কয়েকজন আমাকে অনুরোধ করলো, তো অনুরোধ করাতে আরো আমার মতের মিল হলো। আমি আর দেরি করলাম না, কারণ চাপ হয়ে যায় পরপর 2টা পরীক্ষা দেওয়া, আর আবহাওয়া খারাপ, খুব গরম। আজকে রাজশাহীতে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু আবহাওয়া তাও গরম, আমি ঘেমে যাচ্ছি, বাধ্য হয়ে আমি শার্ট না পরে টি শার্ট পরে কিন্তু ক্লাস করছি। কি করব,
বাঁচাতে হবে। না তো ঠিক আছে স্যার, নয়তো অসুস্থ হয়ে যাবেন স্যার। আচ্ছা, নাজমা নাহিদ বলেন। আজকে কোর্টে খুব চাপ ছিল, কোর্ট থেকে এসে আমি সারা বিকেল শুয়েছিলাম, ঘুমানোর পরে সন্ধ্যার পরে ঘুম থেকে উঠে এই ক্লাসের প্রস্তুতি নিয়েছি, জুনিয়র আসছিল তাকে দিয়ে কিছু কাজ করালাম। হ্যাঁ, নাজমা নাহিদ বলেন। স্যার স্যার আমি একটু ড্রাফটিং নিয়ে একটু কথা বলতাম স্যার, এটাকে পরে বলবো? আচ্ছা, তাহলে আজকে ক্লাস নিয়ে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আর ক্লাস নিয়ে প্রশ্ন না থাকলে আপনারা যারা কথা বলতে চাচ্ছেন আমাকে মেসেজ দিয়ে রাখেন। আমি রাতের খাবার এখনো খাইনি, খাবার শেষে আমি প্রত্যেককে ফোন দিয়ে কথা বলবো। ওকে স্যার, সালাম। ঠিক আছে, মানে কারো যদি ক্লাসের আজকের ক্লাস বিষয়ে কোনো প্রবলেম থাকে, এখনো 5 মিনিট ক্লাস হবে, কথা বলা যেতে পারে। আর ক্লাস বিষয়ে কোনো প্রবলেম বা কথা বলতে না চাইলে, আর নোট বা অন্য বিষয়ে কথা বলতে চাইলে, তারা ক্লাস শেষে, আমি রাত্রে খাওয়ার পরে সময় দেবো তাদেরকে, হয়তোবা 10 মিনিটে আমার খাওয়া হয়ে যাবে। স্যার নাজমা তোফাজ্জল আপু যে কথা, নাজমা হ্যাঁ আপু যে বলেন। কথাটা বলতে চাচ্ছিলেন, মানে এটা যদি আমাদের আমাদের কোনো হক তৈরি হয়, এটা যাতে স্যার আপনি মেসেজ দিয়ে বলে দেন আমাদের উদ্দেশ্যেও। না, এখানে আপনার যদি সমস্যা থাকে সেটা না আজকে আমার। হ্যাঁ, এখানে আজকে তো রুবেল ভাইয়ের কথা উদ্দেশ্যে বলি, রুবেল ভাইয়ের উদ্দেশ্যে বলি যে যদি মানে ড্রাফটিং নিয়ে কিন্তু কথা শেষ হয়ে যায়নি, আমি তো সলিউশন ক্লাস নিব পরীক্ষার, তো সেখানে আপনি তো প্রশ্ন করতে পারবেন, পারবেন কিনা? ঠিক আছে স্যার, শেষ স্যার, আমার কথা শেষ স্যার, মুখ বন্ধ হয়েছে স্যার। ড্রাফটিং এর তো স্যার, সলিউশন ক্লাস হবে। হ্যাঁ, আজকের তোফাজ্জল ভাই ক্লাস বলেন। নিয়ে আজকের ক্লাস নিয়ে একটা প্রথমে যে আপনি ব্যভিচারের কথা বললেন স্যার, এটা মনে হয় হ্যাঁ আপনার বলেন। টাইপ মিস্টেক হয়েছে। ওটা দিনের বেলায় বলছে জোরপূর্বক, তাহলে হ্যাঁ হ্যাঁ, 54 না হইয়া স্যার 45 হবে, 445। মানে 55 হবে এই তো। না, আহ, ও 45 মানে হবে। ও, 45, 45, 45। 45, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি ওটা চেক করে দিচ্ছি, চেক করে দিচ্ছি। হ্যাঁ, তাই, সবাইকে বলে দেন স্যার, এটা ভুল আছে। আচ্ছা, ওই যে 54 আর 45 কিন্তু ওই যে ডিজিট ওলট পালট হয়ে গেছে হয়তোবা, আমি চেক হ্যাঁ জি করে স্যার, বলবো এটা। এটা হয়ে গেছে। আর যারা আর ইউটিউবে ভিডিও রাত্রে, দেখছেন, ইউটিউবে ভিডিও আর আমার দেখছেন লগে আমার স্যার, নয়। ইয়ার পরে আমার সাথে কথা বললেন স্যার, হ্যাঁ, আমি আমি ডিনারের পরে কথা বলবো। আর আচ্ছা ঠিক আছে। যারা ইউটিউবে ভিডিও দেখছেন, আমার এই নোটটা খুব দ্রুত করার কারণে কিছু কিছু জায়গায় মিস্টেক আছে। তো আমি যখন সেকেন্ড এডিশন নিয়ে আসবো, ফার্স্ট এডিশনের ভুলগুলো সেকেন্ড এডিশনে কি করা হবে, সংশোধন করা হবে। সেকেন্ড এডিশন আগামী কালকে হয়তো বা প্রিন্ট হবে, যারা অর্ডার করছেন তারা সেকেন্ড এডিশন পাবেন। তো আমি কোন কোন জায়গায় সংশোধন করা হলো এবং কোন কোন জায়গায় সংশোধন করতে হবে, জাস্ট ফাইনাল টাচ নোটের সংশোধনের উপর একটা ছোট ভিডিও নিয়ে আসবো। জাস্ট এমন ছিল, এমন ভাবে সংশোধন করা হলো, এটা আমি ভিডিও আকারে দিয়ে দেবো। ইউটিউবে যারা ভিডিও দেখবেন তাদের জন্য সেটা উপকার হবে, বিশেষ করে যারা আমার নোট নিয়েছেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।